সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আজকে সবাইকে শুভ সকাল। এই শীতের সকালে তোমরা অবশ্যই ভালো আছো সবাই। আজকে আমাদের এই অনলাইন ক্লাসে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমাদের রাজশাহী কলেজের যে সব শিক্ষার্থী আজকে এই অনলাইন ক্লাস দেখছো বা রাজশাহী কলেজের বাইরে যারা আছো, যারা দেখছো, যারা শিক্ষক বা অন্যান্য পেশাজীবীর লোকজন দেখছেন, তাদেরকে সবাইকে এই শীতের সকালে শুভেচ্ছা এবং স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা ছিলাম আলোচনার যৌথ মূলধনী কোম্পানি, মানে আমাদের প্রথম পর্বের সিলেবাসের পঞ্চম চ্যাপ্টারে। এখানে আমরা যে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির বিবরণপত্র, অনুমতিপত্র এবং মূলধনের উৎস, এই তিনটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি অন্যান্য দিনের মতো আছি সুশান্ত রায়চৌধুরী, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, আপনাদের সাথে। এখন আসি আমাদের আজকে আলোচ্য সূচিতে কি কি বিষয় আছে, শিখন ফল কি, আমরা কি কি বিষয় শিখব। তা আমি প্রথমেই বলেছি যে যৌথ মূলধনী কোম্পানির বিবরণপত্র, অনুমতিপত্র এবং মূলধনের উৎস, এই তিনটি বিষয়ের বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা এর আগের ক্লাসের মানে 12তম ক্লাসে যৌথ মূলধনী কোম্পানি, স্মারকলিপি, সংঘস্মারক, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, গঠন নিয়ে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এখন শিখন ফলের প্রথম কি বিষয়টি আছে, কোম্পানির বিবরণপত্র এবং এর বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবে। মানে আজকে ক্লাস শেষ করার পর প্রিয় শিক্ষার্থী, তোমরা এই কোম্পানির বিবরণপত্রটা কি, আসলে এর মধ্যে কি কি জিনিস থাকে, এই জিনিসগুলো বিস্তারিত জানতে পারবে। আর কি জানতে পারবে, বিবরণপত্রের বিকল্প বিবৃতি বুঝতে পারবে। বিবরণপত্র যদি না থাকে, প্রস্তুত করা সম্ভব যদি না হয়, তার বিকল্প হিসাবে কি আমরা চালাবো সেই জিনিসটা বুঝতে পারবে, কিভাবে আমরা চালাতে পারি, কার্যক্রম চলতে পারি। তারপরে কার্য আরম্ভের অনুমতিপত্র, তোমরা জানো পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতিপত্র নিতে হয় এবং সেটা ব্যাখ্যা করতে পারবে যে আসলে কিভাবে এটা হয় বা তার ডিজাইন কেমন হয়, সে কার্য আরম্ভের অনুমতিপত্রের স্যাম্পল কেমন হয়, দেখতে কেমন হয়, সেই জিনিসটা দেখতে পাবে, বুঝতে পারবে, চিনতে পারবে। কোম্পানি মূলধনের উৎস, কোম্পানি যে মূলধন সংগ্রহ করে, সংগ্রহের উৎসগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে আমরা এই কয়টি শিখন ফল নিয়ে আমরা আজকের এই আলোচনার পসরা সাজিয়েছি তোমাদের জন্য। তোমরা এই শীতের সকালে ক্লাস করতে অবশ্যই হয়তো খুব ভালো লাগছে না বা ঠান্ডায় জুবুথুবু হয়ে আছো, তারপরেও তোমরা যে যেখানেই থাকো সেখান থেকে ক্লাসটা দেখার চেষ্টা করো। আশা করি ভালো লাগবে এবং মজা লাগবে। প্রথমেই আসি বিবরণপত্র। তো কোম্পানির বিবরণপত্র সম্পর্কে বলার আসলে কি, এটা বিবরণপত্র আমরা প্রায় বলি বিবরণপত্র। কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান সম্বলিত বিজ্ঞপ্তি হলো বিবরণপত্র। তার মানে হলো কোম্পানির এক ধরনের বিজ্ঞপ্তি। কিরকম, যৌথ মূলধনী কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট নয়, পাবলিক লিমিটেড কোম্পানি যখন তার শেয়ারটা বাজারে ছাড়তে চায়, বিক্রি করতে চাই, সাধারণ পাবলিকের মধ্যে বিক্রি করতে চাই, জনগণের মধ্যে শেয়ার বা ঋণপত্র যেটাই হোক, এই দুটোর যে কোনো একটি যদি বিক্রি করতে চায়, তার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, সে বিজ্ঞপ্তিটা এক পেজ বা হাফ পেজের মধ্যে নয়, সে বিজ্ঞপ্তির সঙ্গে অনেকগুলো তথ্য সম্বলিত কথাবার্তা থাকে এবং এই তথ্য সম্বলিত যে বিজ্ঞপ্তি সেটাই হলো বিবরণপত্র। তাহলে কি বললাম, যৌথ মূলধনী কোম্পানি বলতে পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বাজারে ছাড়ার জন্যে, মানে জনগণকে ক্রয়ের আহ্বান করার জন্য যে বিজ্ঞপ্তি প্রচার করে, এবং সেটাই হলো বিবরণপত্র। এবং এই বিজ্ঞপ্তিতে কতগুলো তথ্য থাকে, সেগুলো হলো বিবরণপত্রের বিষয়বস্তু। কি কি থাকে সেটা আমরা পরে দেখছি। তাহলে প্রথমেই হলো, মূল কথা হলো
বিবরণপত্র, কোম্পানির বিবরণপত্র হলো শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি। তার মানে একটা যে নোটিশ দেয়, আহ্বান করে যে আমার কোম্পানির শেয়ার আমি ছাড়তে যাচ্ছি বা আমার বন্ড বা ডিবেঞ্চার আমি ছাড়তে যাচ্ছি, এই বন্ড বা ডিবেঞ্চার বা শেয়ার আপনারা কেনেন, আমার কোম্পানির অবস্থা এইরকম 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 কন্ডিশন আছে, বিভিন্ন তথ্য দিয়ে যে বিজ্ঞপ্তিটাতে, সেটাই হলো এক কথায় বিবরণপত্র। ক্লিয়ার? তার মানে শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি হলো বিবরণপত্র। তাহলে এখন আসি বিবরণপত্রের বিষয়বস্তু কি। প্রতিষ্ঠান, তোমাদের আগেই বলি, প্রতিষ্ঠান ভেদে প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য ভেদে বিবরণপত্রের বিষয়বস্তুগুলো এদিক ওদিক হয়, একটু হেরফের হয়। সব কোম্পানির বিবরণপত্র একই প্যাটার্নে বা একই ধরনের তথ্য সম্বলিত থাকে না। তবে মোটামুটি একটি বিবরণপত্রে যে ধরনের তথ্য থাকে তার একটা মোটামুটি সাম আপ আমি এখানে তোমাদের সামনে আজকে তুলে ধরব তোমরা, এবং এটা নিয়ে আলোচনাও করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি বিবরণপত্রে কি কি বিষয়বস্তুগুলো থাকে, আমরা একটা একটা করে আমরা আলোচনায় নিয়ে আসব এবং দেখব। প্রথমেই হলো বিবরণপত্রে থাকবে কোম্পানির নাম। যে কোম্পানি এই বিবরণপত্র ছাড়ছে, এই প্রস্তুত করছে, শেয়ার হোল্ডারদের জন্যও হতে পারে, আবার ঋণপত্র কেনার জন্য যারা কিনবে তাদের জন্যও হতে পারে। মানে শেয়ার ক্রয়ের জন্যও বিবরণপত্র হতে পারে এক ধরনের, আর ঋণপত্র ক্রয়ের জন্য হতে পারে বিবরণপত্র। এখন কোম্পানির নাম, যে কোম্পানি ছাড়ছে সে কোম্পানির নাম সঠিকভাবে থাকতে হবে। তারপরে দ্বিতীয় তো হলো কোম্পানি নিবন্ধিত অফিসের অবস্থান এবং ঠিকানা। যে প্রতিষ্ঠান বিবরণপত্র ছাড়ছে, কোম্পানিতে এই কোম্পানি গঠনের সময় বা রেজিস্ট্রার অফিসে যে নাম ঠিকানা আছে সেই ঠিকানা ব্যবহার করতে হবে। মানে ভুয়া কোনো নাম ঠিকানা ব্যবহার করা যাবে না। কোম্পানিতে নিবন্ধিত হয়েছে যে নাম ঠিকানায় সেইটা ব্যবহার করতে হবে, সেই নাম ঠিকানায়। যদি পরবর্তীতে কোনো কারণে চেঞ্জ হয়ে থাকে তাদের অবস্থান বা ঠিকানা, সেটাও আবার নিবন্ধক অফিসে জানাতে হয়। জানালে সে নতুনটা ব্যবহার করতে পারবে। তার মানে নিবন্ধন অফিসে যে নাম ঠিকানাটা ব্যবহার করা আছে সেই নাম ঠিকানাটা ব্যবহার করতে হবে। কোম্পানি প্রবর্তকের নাম, মানে এন্ট্রাপ্রেনিউর, উদ্যোক্তা, কোম্পানির যে উদ্যোক্তা ছিল তাদের নাম ঠিকানা, ক্রয়কৃত শেয়ারের সংখ্যা, শ্রেণী বিভাগ এবং দেয় অর্থের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটি কথা আমি বলে থাকি, সেইটা হলো কোনো কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় করার জন্য যারা ক্রেতা, তারা কিন্তু সেই কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, শেয়ার বা ঋণপত্র কেনার জন্য ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস, দুই ধরনের অ্যানালাইসিস আছে। কি কি বললাম? একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। হায়ার স্টাডিতে তোমরা এটা পাবে। এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অনেকগুলো ক্রাইটেরিয়া এই 3 নম্বর পয়েন্টে চলে আসে। কোম্পানি প্রবর্তকের নাম, কারা এরা উদ্যোক্তা ছিল, এদের ক্রয়কৃত শেয়ারের সংখ্যা কি অবস্থায় আছে, কোন উদ্যোক্তার কাছে কত পার্সেন্ট শেয়ার আছে, এবং সে শ্রেণীবিভাগ এবং দেয় অর্থের পরিমাণ, তারা কত টাকা দিয়ে এখানে বিনিয়োগ করেছে। এই তথ্যগুলো বিবরণপত্রে অবশ্যই থাকতে হয়। আর এটা দেখে কিন্তু অনেকটাই ধারণা করা যায় কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন। তোমরা এই ক্যাপিটাল স্ট্রাকচারের টার্মটা ফাইন্যান্সে পড়বে। তারপরে আমি বলি, ক্যাপিটাল স্ট্রাকচার হলো মূলধন শেয়ারিং এর যে ডেট এবং ইকুইটি, ঋণ করা মূলধন কতটুকু এবং কোম্পানির নিজস্ব মূলধন কতটুকু এবং কার কাছে কত পার্সেন্ট শেয়ার আছে, এই জিনিসগুলো কিন্তু 3 নম্বর পয়েন্ট থেকে জানা যায়। তাহলে এই তথ্য থাকবে। 4 নম্বর থাকবে সংঘ স্মারকে স্বাক্ষরকারীদের নাম, মানে সংঘ স্মারক মানে মেমোরেন্ডামে কারা স্বাক্ষর করেছে, তাদের নাম ঠিকানা, পেশা এবং কৃত যোগ্যতা সূচক শেয়ারের সংখ্যা,
এবং যারা মেমোরেন্ডামে সই করেছিল তাদের যোগ্যতা সূচক বা ডিরেক্টর হয়েছে, কোম্পানির পরিচালক হয়েছে, তাতে যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক তাদের যোগ্যতা সূচক শেয়ার সংখ্যা কতটা আছে। অনেক সময় উদ্যোক্তারা নিজেরা পরিচালক হন না, অন্যকে পরিচালক বানান, বা তাহলে তাকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয় বা প্রবর্তকদেরও ক্রয় করতে হয়, এবং কার কাছে কতটুকু যোগ্যতা সূচক শেয়ার আছে। তার মানে 3 নম্বর পয়েন্টে সরাসরি প্রবর্তক উদ্যোক্তাদের, আর 4 নম্বর হলো সঙ্গ স্মারকে কে কে স্বাক্ষর করেছিল তাদের কাছে কতটুকু শেয়ার আছে, কত পার্সেন্ট শেয়ার আছে। কোম্পানির প্রধান উদ্দেশ্যাবলী ও বিবিধ উদ্দেশ্যাবলী, কোম্পানির মেইন অবজেক্টিভসটা কি, তাদের উদ্দেশ্যগুলো কি, মেন উদ্দেশ্য, এবং তার সাথে অন্যান্য আনুষঙ্গিক উদ্দেশ্যগুলো কি, সেইটা এই বিবরণপত্রে বিস্তারিত থাকতে হবে। তাহলে আমরা এই 5টা পয়েন্ট বুঝলাম। আমরা আসি পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থী, 6 নাম্বার, কোম্পানির প্রধান উদ্দেশ্যাবলী এবং বিবিধ উদ্দেশ্যাবলী, এটা বলে ফেলেছি, রিপিট হয়ে গেছে, পরবর্তীতে আসি। পরিচালক মণ্ডলী এবং ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা প্রতিনিধি বা প্রস্তাবিত ব্যবস্থাপকদের নাম, ঠিকানা ও পেশা, নিয়োগ পদ্ধতি, পারিশ্রমিক। তাহলে যে পরিচালক মণ্ডলী এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন বা করবেন তাদের নাম থাকতে হবে, বা ব্যবস্থাপক কারা বা ব্যবস্থাপনা প্রতিনিধি কারা, তাদের নাম, ঠিকানা, পেশা এবং নিয়োগ পদ্ধতি বা পারিশ্রমিক, তাদের কিভাবে নিয়োগ দেওয়া হবে এবং তাদের পারিশ্রমিক কতটুকু হবে সেইটা, এটা বিস্তারিত উল্লেখ থাকতে হবে। পরবর্তীতে কোম্পানির অনুমোদিত মোট মূলধনের পরিমাণ। তোমরা জানো অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন কোম্পানি গঠন করার সময় তোমরা অ্যাকাউন্টিং এ পড়েছো। অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন, বিলিখিত মূলধন, এটা ফার্স্ট ইয়ারে না থাকলে সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং এ তোমাদের এই বিষয়টা আছে। তাহলে কোম্পানি গঠনের সময় যে আমরা বলেছি অনুমোদিত মোট মূলধনের সংখ্যা কত, প্রত্যেকটা শেয়ার কত টাকা করে হবে, ফেস ভ্যালু মানে বুক ভ্যালু বা ফেস ভ্যালু কত হবে সেইটা উল্লেখ থাকতে হবে। তার মানে অনুমোদিত মূলধনের সংখ্যা কত, কত পরিমাণ এবং কতটা শেয়ারে বিভক্ত। শেয়ার মূলধন, শেয়ার সংখ্যা এবং শেয়ার মূল্য। 9 নম্বরে আমরা কি দেখলাম, শেয়ার মূলধন কত পরিমাণ, তার হলো শেয়ার সংখ্যা এবং শেয়ার মূলধন। এখন ঘটনা হচ্ছে, এখানে একটি কথা বলে রাখি, এখানে আরেকটা জিনিস ক্লারিফাই করা থাকে, অনুমোদিত মূলধন আর পরিশোধিত মূলধন এক কথা নয়। অনুমোদিত মূলধন হলো কোম্পানি গঠনের সময় যে এরিয়াটা, বাউন্ডারি, যে কত পরিমাণ, ধরো 10 কোটি টাকা অনুমোদিত মূলধন, কিন্তু প্রথমেই 10 কোটি টাকা নিয়ে তো ব্যবসা শুরু করতে নাও পারতে পারি। 10 কোটির মধ্যে 3 কোটি বা 4 কোটি পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে অনুমোদিত মূলধনটা বেশি হয়, পরিশোধিত মূলধন সমানও হতে পারে বা তার চেয়ে কম। মানে অনুমোদিত মূলধনের বেশি পরিশোধিত মূলধন হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে ব্যাংকার, দালাল, সলিসিটর, আইন উপদেষ্টা, অডিটরের নাম, ঠিকানা। ব্যাংকার কি, মানে কোন ব্যাংকের সাথে আমরা লেনদেন করব, যে অ্যাকাউন্ট আমরা খুলব, বা ব্যাংকের থেকে লোন বা অন্যান্য যে ব্যাংকিং সুবিধাগুলো নিব কোন ব্যাংকের কাছ থেকে, সেটা থাকতে হবে। দালাল, কোন দালালের মাধ্যমে যদি আমরা শেয়ার বিক্রি করে থাকি, শেয়ার বিক্রি করব বা ঋণপত্র বিক্রি করতে গেলে এখানে দালাল, তো আন্ডার রাইটার, ইংরেজিতে আন্ডার রাইটার অনেক সময় বলে, যে আন্ডার রাইটার হিসাবে কারা কাজ করবে তাদের নাম থাকে, মানে আমাদের মধ্যস্থতা করবে। মানে দালাল সঠিক মধ্যস্থতা নয়, মানে আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করবে। সলিসিটর হলো প্রতিনিধি, আমাদের সলিসিটর হিসাবে কারা কাজ করবে, কোনো কারোর সাথে কনফ্লিক্ট হলে মধ্যস্থতা হিসাবে কাজ করবে, তাদের নাম থাকে। আইন উপদেষ্টা, আইন সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো কে মিট আপ করবে, সেই আইন উপদেষ্টারও নাম এখানে থাকে। অডিটরের নাম, আমাদের প্রতিষ্ঠান যৌথ মূলধনী কোম্পানি প্রতি বছর অডিট করতে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম দ্বারা। প্রিয় শিক্ষার্থী, কি বললাম, যৌথ মূলধনী কোম্পানি প্রতি বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম দ্বারা অডিট করতে হয়, এবং এই অডিটরের নাম এবং ঠিকানা, এবং এই অডিটর প্রতি বছরই অ্যাপ্রুভ করতে হয় যে এই অডিটর কতদিন ধরে কাজ করবে, এই ফার্মটা অডিট করবে,
এবং তাদের মেয়াদ শেষ হলে পারে আবার নতুন ফার্মও নেওয়া হতে পারে, কিংবা ওই ফার্মই থাকতে পারে। যে ফার্মই থাকুক না কেন, অডিট করুক, সেই অডিটর ফার্মের নাম ঠিকানা এখানে থাকতে হবে বিবরণপত্রে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আসি কোম্পানির হিসাব বই পরিদর্শনের নিয়মাবলী। কোম্পানির যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলো পরিদর্শন, ইন্সপেকশন করার যে নিয়ম কানুন এখানে উল্লেখ থাকবে, এই ক্লজে থাকবে। কারণ হলো যে শেয়ার হোল্ডারেরা বা অন্যান্য ডিরেক্টরেরা যে কেউ চাইলে তো পাবে না, তবে সেটা দেখার যে নিয়মাবলী এখানে উল্লেখ থাকতে হবে। শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য অবলেখক অর্থ হলো আন্ডার রাইটার নিযুক্ত হয়ে থাকে, তার নাম, ঠিকানা ও পারিশ্রমিক। শেয়ার বা ঋণপত্র বিক্রির জন্য অনেক সময় কোনো ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের আমরা হেল্প নিয়ে থাকি। তারা কমিশনের ভিত্তিতে আমাদের শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায় দায়িত্ব নিয়ে থাকে। তাদেরকে আমরা অবলেখক বলি, আন্ডার রাইটার বলি। এবং এই আন্ডার রাইটার হিসাবে কারা কাজ করবে তাদের নাম, ঠিকানা এবং পারিশ্রমিক আমরা এখানে উল্লেখ থাকবে বিবরণপত্রে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো বিবরণপত্রে কিন্তু একটা কোম্পানির ডিটেলস চিত্রটা উল্লেখ থাকবে। পরবর্তীতে 13 নম্বর, কোম্পানি কোনো সম্পদ অর্জন করে থাকলে সম্পত্তির পরিমাণ, প্রদত্ত অর্থের পরিমাণ, মূল্য পরিশোধ পদ্ধতি। মানে কোম্পানি কোনো অ্যাসেটস অর্জন করেছে, ক্রয় করেছে, পেয়েছে, তার পরিমাণ কত, প্রদত্ত অর্থের পরিমাণ কত এবং কত মূল্য পরিশোধ করতে হয়েছে তার ডিটেলস থাকতে হবে। কোম্পানির নিকট সম্পত্তি বিক্রেতার নাম, ঠিকানা, কোম্পানির নিকট কে সম্পত্তি বিক্রি করেছে তার নাম, ঠিকানাও থাকতে হবে। কোম্পানির সাথে কোনো বিষয়ে কারো চুক্তি হয়ে থাকলে তার বিবরণ থাকতে হবে। কোম্পানির সাথে কোনো হিডেন কিছু থাকবে না, লুকায়িত কোনো চুক্তি থাকবে না। কোম্পানির সাথে অন্য কোনো কোম্পানি বা বিষয়ের যদি চুক্তি হয়ে থাকে সে চুক্তি এখানে বিবরণপত্রে উল্লেখ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো কতগুলো তথ্য। 16 নম্বর, সংরক্ষিত তহবিলের পরিমাণ, তহবিলের অর্থ মূলধনে রূপান্তর করা হলে তার বিবরণ। প্রিয় শিক্ষার্থী, সংরক্ষিত তহবিল তাহলে প্রতিষ্ঠান প্রতি বছর যে লাভ করে, লাভের যে অংশটা কোম্পানি রেখে দেয় সেটাকে সংরক্ষিত তহবিল বা ইংরেজিতে রিটার্ন আর্নিং বলে। এবং লাভের যতটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে সেটাকে বলা হয় ডিভিডেন্ড বা লভ্যাংশ। তাহলে কথাটা বুঝতে পারলো, যেটা হলো লাভের যে অংশটা কোম্পানি রেখে দেয় সেইটা হলো রিটার্ন আর্নিং, সংরক্ষিত তহবিল। এই সংরক্ষিত তহবিল কাদের টাকা? শেয়ার হোল্ডারদের টাকা। তাহলে এই সংরক্ষিত তহবিল যদি রেখে দেয় তার পরিমাণ কতটুকু সংরক্ষিত তহবিল আছে সেটা উল্লেখ করতে হবে। এবং তার সাথে কি লাগবে, এই সংরক্ষিত তহবিল কখনো যদি মূলধনে, শেয়ার ক্যাপিটালে রূপান্তর করে, তাহলে রূপান্তর করলে কিভাবে করা হবে, কি পরিমাণ করা হবে সেটার বিস্তারিত বর্ণনা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম সংরক্ষিত তহবিলের ক্লজ সম্পর্কে। সংরক্ষিত তহবিল কি পরিমাণ আছে এবং যদি থাকে সেটা যদি মূলধন অ্যাকাউন্টে, ক্যাপিটাল অ্যাকাউন্টে মানে পরিশোধিত মূলধন হিসাবে আমরা রূপান্তর সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, তাহলে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে গেলে সেটা কিভাবে করতে হবে বা কি পরিমাণ হবে সেটার বিস্তারিত বর্ণনা থাকবে। তার পরবর্তীতে 17 নম্বর, কোম্পানির শেয়ার মালিকদের ভোট দানের অধিকার। শেয়ার মালিকেরা ভোট কিভাবে দিতে পারবে? তারা প্রত্যেকটা সাধারণত একটা করে শেয়ারের জন্য একটা করে ভোট। তাহলে কারো যদি 10টা শেয়ার থাকে তাহলে 10টা ভোট দেবে, যদি 20টা শেয়ার থাকে তাহলে 20টা দেবে। তাহলে এই ভোট দানের অধিকার কিভাবে? অনেকে কোম্পানিতে আছে যার শেয়ার হোল্ডার, সে নিজে এসে ভোট দিতে হয়। অনেকে আবার প্রক্সি ভোট দিতে পারে, যে আমি একটা লিখিত আদেশ দিলাম, আমার ভোটটা তুমি যে দিয়ে দিতে পারো। আমার কাছে 20,000 শেয়ার আছে, তার মানে 20,000 ভোট আছে। কোম্পানি যখন এজিএম হবে, ভোটাভুটি হবে বোর্ড অফ ডিরেক্টর নির্বাচনের জন্য, তখন আমার ভোটটা আরেকজন দিয়ে দিতে পারে, যদি আমি সে নিয়মাবলী কোম্পানিতে থাকে, সেটাকে প্রক্সি ভোট বলে, সেইটা যদি আমি লিখিত দিই কোম্পানিকে। তাহলে এইরকম কোম্পানির এই যে শেয়ার মালিকদের ভোট দানের অধিকার কতটুকু, কিভাবে দিতে পারবে সেইটা উল্লেখ থাকবে।
18 নম্বর, কোম্পানি চালু কোম্পানির ক্ষেত্রে কয়েক বছরের লাভ ক্ষতির বিবরণ বা উদ্বৃত্ত পত্র, তার মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে চালু কোম্পানির ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট কি করতে হবে? এখানে কয়েক বছরের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট উল্লেখ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সেটা উল্লেখ থাকবে। তারপরে 19 নম্বরে আসি, শেয়ারের মালিকদের মূলধন এবং লভ্যাংশ প্রাপ্তির অধিকার সংক্রান্ত বিবরণাদি। শেয়ার যে মালিক থাকবে, তুমি যে শেয়ার কিনবে তাহলে মালিক হবে, তাহলে শেয়ার মালিকদের মূলধন বা লভ্যাংশ প্রাপ্তির অধিকার, তোমার শেয়ারটা পরবর্তীতে তুমি বিক্রি করতে পারবে কি পারবে না, কতদিন পর বিক্রি করতে পারবে, কিভাবে করতে পারবে, তার বিস্তারিত বর্ণনা থাকতে হবে। এবং লভ্যাংশ প্রাপ্তির অধিকার, তুমি লভ্যাংশ পাবে কিনা বা পেলেও কিভাবে পাবে, এই ধরনের একটা গাইডলাইন এখানে থাকে। আগে থেকেই তো লভ্যাংশ নির্ধারণ করা থাকে না, প্রতি বছরই এজিএম এ সেটা পাশ করে, লভ্যাংশ আলাদা আলাদা প্রতি বছর ডিক্লারেশন করা হয়, সেটা লাভের উপর ভিত্তি করে। কিন্তু একটা গাইডলাইন, সাধারণ সাদামাঠা মোটা দাগে একটা গাইডলাইন থাকে। 20 নম্বর হলো কোম্পানির সভা পরিচালক নির্বাচন এবং শেয়ার হস্তান্তর সংক্রান্ত বিষয়াদি। কোম্পানির সভায় পরিচালক কিভাবে নির্বাচিত হবে এবং শেয়ার হস্তান্তর কিভাবে করা যেতে পারে তার নিয়মকানুন থাকবে। চাইলেই যেরকম ডিরেক্টরেরা শেয়ার হস্তান্তর করতে চাইলে সাধারণ শেয়ার হোল্ডার যারা অল্প থাকে তাদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া, এবং যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া একরকম নাও হতে পারে, এবং ডিরেক্টরদের শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া একরকম নাও হতে পারে। সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার মার্কেটে শেয়ার হস্তান্তর করতে পারে, বিক্রি করতে পারে, কিন্তু প্রবর্তক এবং ডিরেক্টরেরা না বলে শেয়ার বিক্রি করতে পারে না, তাদের ডিক্লারেশন দিতে হয়। সেটার বিস্তারিত নিয়ম কানুন এই 20 নম্বর ক্লাসে উল্লেখ থাকে। প্রিয় শিক্ষার্থী, নিচে দেখো একটা লাল লাল অক্ষরে লেখা আছে। তবে এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এটার আলোচনার প্রেক্ষিতে আমরা এইটা বলি যে এইটা হওয়া পরও, এই আলোচনার পরও সকল কোম্পানির বিবরণপত্র একরকম নাও হতে পারে। যেমন ধরো, একটা ব্যাংকিং কোম্পানি, তার বিবরণপত্র যে রকম হবে, তার উদ্দেশ্য, লক্ষ্য, বিজনেসের প্যাটার্ন একরকমের, তাদের বিবরণপত্র যে রকম হবে। একটা কনজিউমার গুডস যদি ইউনিলিভার, কেয়া কসমেটিক্স, এদের বিবরণপত্র একরকম নাও হতে পারে। আবার যারা পেস্টিসাইড ওষুধ কোম্পানি, যেটা হলো মেডিসিন, আর যেটা হলো কৃষি কীটনাশক, তাদের বিবরণপত্র একরকম নাও হতে পারে। তাহলে বিজনেসের নেচার বা ধরন ভেদে বিবরণপত্র একটু আটটু এদিক ওদিক হতে পারে, তবে মূল তথ্যগুলো এই যে আলোচনা করলাম, এই তথ্যগুলো থাকতে হয়। তো প্যাটার্নটা একটু আধটু এদিক ওদিক হতে পারে কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য উপর ভিত্তি করে, তার ব্যবসার নেচারের উপর ভিত্তি করে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল বিবরণপত্রের বিষয়বস্তু। আমরা এখন আসি পরবর্তী আলোচনায়, বিবরণপত্রের বিকল্প বিবৃতি। ধরো কোম্পানি গঠন করা হয়েছে, মেমোরেন্ডাম হয়েছে, আর্টিকেল হয়েছে, নিবন্ধন পত্র আমি পেয়ে গেছি। এখন শেয়ার আমার ছাড়তে হবে। এই মুহূর্তে এই যে বিবরণপত্রের এতগুলো ক্লজ, এতগুলো নিয়ম কানুন, এগুলো তৈরি করতে তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে বিবরণপত্র আমার তৈরি হয়নি, রেডি হয়নি, কিন্তু কাজ তো করতে হবে, শেয়ার আমার ছাড়তে হবে। তাহলে বিবরণপত্রের বিকল্প হিসাবে কোনো বিবৃতি যদি আমরা দিই, তাহলে সেটাকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলি। যেটা আমরা স্লাইডে দেখি, বিশেষ কোনো কারণে যদি কোম্পানি বিবরণপত্র প্রচার করতে না পারে, কোনো কারণে প্রস্তুত হয়নি বা অসম্পন্ন আছে বা অনগোয়িং প্রসেসে আছে, যে বিবরণপত্র রেডি হচ্ছে, আর একটু সময় লাগবে, এই রকম ক্ষেত্রে প্রচার করতে যদি না পারে কোনো কারণে, তবে বিবরণপত্রের অনুরূপ একটি বিবৃতি দিতে হয়। সে বিবৃতিটা কি? যে আমরা বিবরণপত্রে যে তথ্যগুলো থাকে, মোটামুটি এইরকম একটা তথ্য সম্মিলিত একটা বিবৃতি যদি নিবন্ধকের বরাবরে দাখিল করে, জনসাধারণের কাছে প্রচার করে, সেটা একেই বিবরণপত্রের বিকল্প বিবৃতি হিসাবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলি,
বিবরণপত্র অবশ্যই প্রস্তুতির পর নিবন্ধক অফিসে সাবমিট করতে হয় এবং নিবন্ধক যদি সেটা অনুমতি দেয়, নিবন্ধক যদি সেটা সন্তুষ্ট প্রকাশ করেন যে না এটা ঠিক আছে, তাহলে সেটা প্রচারের অনুমতি দেয়, তাছাড়া দেয় না। যদি বিবরণপত্র প্রস্তুত করতে পারল না কোনো কারণে সেটা নিবন্ধকের বরাবর দিতে পারেনি, তার বিকল্প কোনো বিবৃতি তৈরি করে যদি নিবন্ধকের বরাবর দাখিল করে এবং সেইটা জনসাধারণের কাছে প্রচার করার অনুমতি দেয়, তাহলে প্রচার করতে পারে এবং সেটা দিয়ে আপাতত কাজ চালাতে পারে। এটাকেই বিবরণপত্রের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় বলে এই বিবৃতিকে এটাকে বলা হয় বিবরণপত্রের বিকল্প বিবৃতি। তবে এটা সব সময় সম্ভব নয়, ধারাবাহিকভাবে সবসময় বিবরণপত্রের বিকল্প বিবৃতি ব্যবহার করা উচিত নয় এবং দেওয়াও হয় না, কারণ কোন ক্রাইসিস মোমেন্টে এইটা করতে দেওয়া হয়, কিন্তু তাকে শেয়ার বা ঋণপত্র ছাড়তে গেলে বিবরণপত্র প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে অল্টারনেটিভ একটা আছে বিবরণপত্রে, সেটা বিকল্প বিবৃতি, তোমরা সেটা দেখলে। এখন আমরা আসি নিবন্ধন পত্রের ধারণা। নিবন্ধন পত্রে কি আমি গত ক্লাসে বলেছি, তারপরে আবার বলছি। নিবন্ধন পত্র হলো একটি নতুন কোম্পানির অস্তিত্বের স্বীকৃতি। প্রতিষ্ঠান যখন নিবন্ধন পায় তখন তাকে একটা নিবন্ধক অফিস থেকে একটা সার্টিফাইড কপি দেওয়া হয়, একটা সার্টিফিকেটের মতো দেওয়া হয় রেজিস্ট্রেশন নাম্বার সহ, এবং এইটা কোম্পানি ব্যবহার করতে পারে। অনেক সময় বিভিন্ন প্রশাসনিক বা বিভিন্ন দপ্তর যায় সেটা রেজিস্ট্রেশন দেখার জন্য, চেক করার জন্য। যেরকম কিছুদিন আগে দেখো পুরান ঢাকায় যেটা রং ফর্সাকারী কিছু ক্রিম বানাচ্ছিল, তাদের গিয়ে দেখে সেখানে তাদের অনুমোদন নাই, রেজিস্ট্রেশন নাই, তো এইরকম দেখতে পারে। তো সেই রকম কোম্পানি রেজিস্ট্রেশন পাওয়ার পর, যৌথ মূলধনী কোম্পানি রেজিস্ট্রেশন পাওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত একটা সার্টিফাইড কপি দেয় নিবন্ধক অফিস। সেটাই হলো নিবন্ধন পত্র, স্বীকৃতি হিসাবে যে হ্যাঁ তোমরা এইটা হলো তোমাদের কোম্পানির নাম, এটা সিলেক্ট হলো। কার্য আরম্ভ নয় কিন্তু। তাহলে নিবন্ধনের নমুনা আমরা পরের স্লাইডে একটা দেখি, আমরা গতদিনে দেখিয়েছি। তারপরে দেখো এইরকম একটা সার্টিফিকেট দেয়। দেখো এটা বাংলাদেশেরই একটা সার্টিফিকেট, নিবন্ধন অফিসের সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মানে এটা রেজিস্ট্রেশন প্রাপ্তির। দেখো নাম্বার দেওয়া আছে, দেখো 1994 সালের, এখানে কি দেওয়া আছে, আন্ডার অ্যাক্ট, ঠিক আছে, 10-18 নম্বর ধারা মোতাবেক কত 1994 সালে এই যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 2020 সালে একটা নাম্বার হয়েছে। তারপরে কি হয়েছে, এই যে সার্টিফাইড দ্যাট কোম্পানি, এই যে এইটা কোম্পানির নেম, এখানে স্বাক্ষর থাকে, এই যে এখানে লোগো থাকে। তাহলে এটা ঢাকাতে এটা হয়েছে কত তারিখে হয়েছে, সেপ্টেম্বরের 2 তারিখে, ঠিক আছে, 2রা সেপ্টেম্বর 2020, ঠিক আছে, সেপ্টেম্বর মাসে এটা হয়েছে রেজিস্ট্রেশন। তাহলে এইটা একটা কি নিবন্ধন পত্র, মানে কোম্পানি রেজিস্ট্রেশন হলে এইরকম একটা নিবন্ধন পত্র নিবন্ধন অফিস থেকে দেয়। তাহলে দেখলাম আমরা, প্রিয় শিক্ষার্থী, কার্য আরম্ভের অনুমতি পত্র। তাহলে নিবন্ধন পত্র পাওয়া পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে, তার কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কি করে, কাজ শুরু করতে পারে না। আবার কি বললাম, নিবন্ধন পত্র যেটা দেখালাম, এই রকম নিবন্ধন পত্র পাওয়া পরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে কি করতে হয়, কার্য আরম্ভের অনুমতি পত্র নিতে হয়। তার মানে এই যে বিবরণ পত্র সাবমিট করতে হয় এবং কার্য আরম্ভের অনুমতি পত্রতে, কার্য আরম্ভের অনুমতি পত্র নিবন্ধক অফিস থেকে নিতে গেলে কি কি কাজ করতে হবে, কি কি স্টেপ পালন করতে হবে, তা আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সরি 1990 নয়, এটা 1994 হবে, এটা ঠিক করে নাও, 1990 নয়, 1994 সালের কোম্পানি, এটা আমার কম্পোজে মিস্টেক হয়েছে। 1994 সালের কোম্পানি আইনের 150 ধারা মোতাবেক যে দলিল পত্র নিবন্ধকের নিকট জমা দিতে হয় সেগুলো হলো, আমি এখন আলোচনা করব। ক নাম্বার, পরিচালকের স্বাক্ষরিত বিবরণপত্র এবং বিবরণপত্রের বিকল্প বিবৃতি কপি,
হয় বিবরণপত্র কিংবা বিবরণপত্রের বিকল্প বিবৃতি। ধরো কোম্পানি নতুন রেজিস্ট্রেশন পেয়েছে, সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে চাচ্ছে, বিবরণপত্র তৈরি করা সম্ভব হয়নি, তাহলে একটা বিবরণের বিকল্প বিবৃতির একটা কপি তৈরি করে সেখানে পরিচালকদের স্বাক্ষর থাকতে হবে, দিয়ে সেটা জমা দিতে হবে। 1 2, তাহলে তার মানে কি বিবরণপত্র অথবা বিবরণপত্রের বিকল্প বিবৃতি, এই দুটির মধ্যে যে কোনো একটি পরিচালকদের স্বাক্ষর করে সেইটা জমা দিতে হবে। এই কাগজটা লাগবে। তারপরে কি লাগবে? পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার মূল্য পরিশোধ করেছেন এই মর্মে ঘোষণাপত্র। পরিচালকগণ যোগ্যতা সূচক ক্রয় করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, এখন তাদের বলতে হবে যে না, আমরা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করেছি। ক্লিয়ার? মানে নিবন্ধন পাওয়ার আগে পরিচালকদের কিন্তু, যারা পরিচালক হবেন তাদের কিছু একটা আন্ডারটেকেন দিতে হয়েছিল যে আমরা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করব বা করেছি। যারা করেনি তারা এখানে দিতে হবে যে তারা মূল্য পরিশোধ করেছেন, আর যারা করেই আছেন তাদের তো সমস্যাই নাই। তার মানে পরিচালকগণের যোগ্যতা সূচক শেয়ারের মূল্য পরিশোধ করেছেন এই মর্মে তাদের ঘোষণা দিতে হবে, একটা ঘোষণাপত্র দিতে হবে। পরবর্তীতে 3 নম্বরে পরিচালকগণ কোম্পানির পরিমেল নিয়মাবলীতে উল্লেখিত ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এই মর্মে ঘোষণাপত্র। তার মানে কোম্পানির পরিমেল নিয়মাবলীতে যে উল্লেখ ছিল ন্যূনতম চাঁদা কালেকশন করার, কারণ কোম্পানির প্রাথমিক কাজ শুরু করার জন্য তো কিছু টাকা পয়সা দরকার, মূলধন দরকার, এবং সেইটা ন্যূনতম চাঁদা প্রবর্তকদের কাছ থেকে, শেয়ার হোল্ডারদের কাছ থেকে নেওয়া হয়েছে, এটা উত্তোলন হয়েছে বা পাওয়া গেছে, এই মর্মে একটা ঘোষণাপত্র দিতে হবে। তার পরবর্তীতে হলো কি, ঘ নম্বর, কোম্পানি সবকিছু যথাযথভাবে সম্পাদিত হয়েছে এই মর্মে পরিচালক বা সচিবের ঘোষণাপত্র। কোম্পানির সব কাজকর্ম, কাগজপত্র সবকিছু যথাযথভাবে সম্পাদিত হয়েছে, মানে সব নিয়ম কানুনগুলো পালন করা হয়েছে এই মর্মে পরিচালক কিংবা কোম্পানির সেক্রেটারি, সচিব, কি বললাম, পরিচালক বা কোম্পানির সচিব, তাদের স্বাক্ষর লাগবে, ঘোষণাপত্র লাগবে। দিয়ে এই কয়টা 4টা জিনিস নিবন্ধকের নিকট সাবমিট করলে নিবন্ধক যদি সন্তুষ্টি প্রকাশ করেন, মনে করেন এই কাগজপত্রে বা এই স্টেপগুলোর মধ্যে কোনো ঘাপলা নাই এবং তারা সন্তুষ্ট, এটা ঠিক আছে, কাগজপত্র সব ওকে আছে, তাহলে কার্য আরম্ভের অনুমতি পত্র দিতে পারেন। তাহলে কার্য আরম্ভে যদি সন্তুষ্ট হন, তাহলে কার্য আরম্ভের অনুমতির জন্য একটা লিখিত সার্টিফাই কপি দেবেন। নিবন্ধন এর জন্য যেরকম দিয়েছিলেন সেই রকম তারা একটা লিখিত ডকুমেন্টস দেবেন যে তোমরা কাজ শুরু করতে পারো। ক্লিয়ার? তাহলে কার্য আরম্ভের অনুমতি পত্র প্রাপ্তির জন্য এই যে স্টেপগুলো, এই কাগজপত্র সহ নিবন্ধকের অফিসে জমা দেওয়া পর নিবন্ধক তখন সন্তুষ্টি প্রকাশ করলেন, সেটা কার্য আরম্ভের অনুমতি পত্র দেবেন। তাহলে কার্য আরম্ভের অনুমতি পত্রের ডিজাইনটা কেমন আমরা একটু দেখার চেষ্টা করি, পরের স্লাইডেই আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটা দেখো, সার্টিফিকেট ফর কমেন্সমেন্ট ফর বিজনেস, এইটাই হলো কমেন্সমেন্ট মানে অনুমতি পত্র। দেখো অনুমতি পত্র দিয়েছে কত, এই যে দেখো 150 ধারা। আমরা কি বলেছিলাম, 1994 সালের 150 ধারা মোতাবেক, এই যে সিরিয়াল নাম্বার মানে এটা ইস্যু নাম্বার, দেখো এটা অন্য একটা কোম্পানি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কবে থেকে, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে দেখো 3rd ডে অফ 3রা সেপ্টেম্বর, ঠিক আছে, 3রা সেপ্টেম্বর থেকে সে কাজ শুরু করতে পারে বলে দেওয়া আছে, নিচে সই আছে এবং বাংলাদেশের নিবন্ধন অফিসের সিল আছে। এই রকম একটা সার্টিফাই কপি দেবে, এটাই হলো কার্য আরম্ভের অনুমতি পত্র। এই কার্য আরম্ভের অনুমতি পত্র যখন পাবে, পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে, কোম্পানির কার্যক্রম ফুল স্পিডে, ফুল নিয়মে প্রকাশ্যে করতে পারবে। ক্লিয়ার? তাহলে কার্য আরম্ভের অনুমতি পত্র প্রাপ্তির ধরন আমি পড়ালাম এবং
কার্যারম্ভের অনুমতিপত্রের ডিজাইনটা কেমন বাংলাদেশে সেটা আমি দেখালাম। এই কার্যারম্ভের এইরকম কার্যারম্ভের অনুমতিপত্র প্রাপ্তির পরই কাজ পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে পারবে। আমি আবারও বলি, প্রাইভেট লিমিটেড কোম্পানির কিন্তু এই কার্য আরম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয় না, এটা না পেলেও সে কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি এই সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কাজ শুরু করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আসি পরবর্তী আলোচনায়। আমাদের লাস্ট টপিক হলো কোম্পানি মূলধন সংগ্রহের উৎস। এখন কোম্পানি যে সংগঠন আছে সে সংগঠনগুলো, বিশেষত পাবলিক লিমিটেড কোম্পানি, কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে, কোন কোন উৎস থেকে করতে পারে। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানিও ব্যবহার করতে পারে। তে আমি এইটা সাজিয়েছি প্রাইভেট পাবলিক দুটাই, যাতে পাবলিক লিমিটেড করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসি পাবলিক লিমিটেড কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করতে পারে সেগুলো আমরা নিজস্ব গৃহীত ব্যবস্থা। তা এখন ঘটনা হচ্ছে, কোম্পানি নিজস্বভাবে মূলধন সংগ্রহ করতে পারেন কিভাবে? এক শেয়ার বিক্রি করে। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করতে পারে, আমি আগেই বলেছি, বিবরণপত্র প্রচারের মাধ্যমে শেয়ার বিক্রি করতে পারি। তাহলে কোম্পানির কাছে, উদ্যোক্তাদের কাছে বা পরিচালকের কাছে যে শেয়ার আছে, তে শেয়ারের কিছু অংশ বা কোম্পানির কাছে আছে বিভিন্ন জনের কাছে, তে সেটার কিছু অংশ বাজারে, ওপেন বাজারে, শেয়ার মার্কেটে বিক্রি করে, ওই যে আন্ডার রাইটারের মাধ্যমে বিক্রি করে সে মূলধন সংগ্রহ করতে পারে। ঠিক আছে? তাহলে অনুমোদিত যে শেয়ার আছে সে শেয়ারের কিছু অংশ বিক্রি করে শেয়ারের মূলধন সংগ্রহ করতে পারে। এটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারে না সাধারণত। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার মার্কেটে সাধারণ শেয়ার হোল্ডারদের, শেয়ার মার্কেটে বা শেয়ার মার্কেটের বাইরেও করতে পারেন, বিভিন্ন সংস্থার কাছে, আন্ডার রাইটারের কাছে, কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছে, সেইটা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারেন মূলধন। সেকেন্ড কি? ঋণপত্র বিক্রি। পাবলিক লিমিটেড কোম্পানি এইরকম ঋণপত্র বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রস্তুত করে ঋণপত্র বিক্রি করতে পারেন, আন্ডার রাইটারের মাধ্যমেও করতে পারেন, আবার শেয়ার মার্কেটে করতে পারেন, আইপিওর মাধ্যমে করতে পারেন, শেয়ারও বিক্রি আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফার, আইপিও মানে ইনিশিয়াল, প্রাথমিক শেয়ার ছাড়া বা প্রাথমিক ঋণপত্র। দেখো আমাদের বাংলাদেশে শেয়ার মার্কেটে কিছু ঋণপত্রও আছে, কিছু শেয়ারও আছে, অনেক শেয়ার আছে, ঋণপত্রের সংখ্যাই কম, শেয়ারের সংখ্যা বেশি। লাভ লোকসানের উদ্বৃত্ত হলো রিটার্ন আর্নিং, যেটা মানে আমরা যদি কোম্পানি নতুন হয় তাহলে এই লাভ লোকসানের উদ্বৃত্ত থাকে না, কিন্তু পুরাতন কোম্পানি হলে কয়েক বছর কাজ যদি করে থাকে তাহলে যে প্রফিট হয়, প্রফিটের যে অংশটা রেখে দেয় কোম্পানিতে সেটাকে রিটার্ন আর্নিং বলে, সেটা লাভ লোকসানের উদ্বৃত্তটা ব্যবহার করতে পারে। ঠিক আছে? লভ্যাংশ না দিয়ে যেটা প্রফিট হলো সে প্রফিটের অংশটুকু আবার রিইনভেস্টমেন্ট করতে পারে, মূলধন হিসাবে লাগাতে পারে। মুনাফা সঞ্চিতি, মুনাফা যদি রিটার্ন আর্নিং ছাড়াও একটা রিজার্ভ ফান্ড অনেক সময় অনেক কোম্পানি থাকে, যেরকম রিটার্ন আর্নিং করা ছাড়াও সে কোম্পানি করলো কি, কিছু রেখে দিল রিজার্ভ ফান্ড হিসাবে, বিভিন্ন সঞ্চিতি হিসাবে। তোমরা অ্যাকাউন্টিং এর বিভিন্ন দেখবে যে সঞ্চিতি হিসাব, সেই সঞ্চিতি হিসাবে যদি থাকে কিছু, সেটাও সেই সঞ্চিতি গুলোর অর্থগুলো ব্যবহার করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল নিজস্ব গৃহীত ব্যবস্থাপনা, মানে নিজস্ব ব্যবস্থাপনায় অর্থ সংগ্রহের এই চারটা ধরন। এখন খ নম্বর, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে কিভাবে ঋণ গ্রহণ করা যায়, কোন কোন মাধ্যম থেকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বর, বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণ। কোন কোম্পানি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ নিতে পারে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণও নিতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে বাণিজ্যিক ব্যাংক যেরকম ধরো, বাণিজ্যিক ব্যাংক সরকারিও আছে, বেসরকারি আছে, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো সরকারি, মার্কেন্টাইল, প্রাইম, ইসলামী ব্যাংক।
বা এই রকম আরো যে শাহজালাল ব্যাংক বা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ধরনের যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, সেখান থেকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ নিতে পারে তাদের সাথে কথাবার্তা বলে। অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান হতে ঋণ, অর্থ সংস্থানকারী মানে বাণিজ্যিক ব্যাংক নয়, অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান, যেরকম কিরকম লিজিং ফাইন্যান্স, লিজিং ফাইন্যান্সিং কোম্পানির কাছ থেকে এটা গ্রহণ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, অর্থ সংস্থানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, লিজিং ফাইন্যান্সিং কোম্পানিগুলো আছে, প্রাইম ফাইন্যান্স, আরো এই ধরনের বিভিন্ন ফাইন্যান্সিং কোম্পানিগুলো আছে, তো এই কোম্পানিগুলো থেকেও ঋণ গ্রহণ করতে পারে বা কোনো বীমা কোম্পানি থেকে নিতে পারে। বীমা কোম্পানিরা বিনিয়োগ করে ঋণ দিয়ে থাকে এই বড় বড় কোম্পানিকে, বীমার যে অর্থগুলো তারা এখানে খাটিয়ে থাকে। তাহলে বীমা কোম্পানি বা কোনো ফাইন্যান্সিং কোম্পানি, কোনো লিজিং কোম্পানি, এদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক অর্থ সংস্থানকারীর প্রতি থেকে, এখন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো থেকেও অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে বলি, জানার জন্য বলি যে সাধারণত আন্তর্জাতিক যে অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠান আছে এরা সাধারণ ছোটখাটো প্রতিষ্ঠানকে ঋণ দান করে না। যেরকম ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ইউএনডিপি, এটা করে না। তবে মাল্টিন্যাশনাল কিছু ব্যাংক আছে, যেরকম বাংলাদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসবিসি মানে হংকং ভিত্তিক যে ব্যাংকগুলো আছে, বা বিদেশি যে ব্যাংক বা শ্রীলঙ্কান একটা ব্যাংক আছে, এরা কিন্তু দেয়। কিন্তু আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু সাধারণত ছোট প্রতিষ্ঠানগুলোকে দেয় না। তবে বেশ বড় প্রতিষ্ঠানকে, ভালো রিনাউন্স মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে অনেক সময় অর্থ ঋণ দিয়ে থাকে। তার মানে সেখান থেকেও ঋণ গ্রহণ করার একটা সুযোগ থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পরের লাস্ট স্লাইডে আমরা দেখব এখন বিবিধ, এই যে আমরা দেখলাম যে নিজস্ব ব্যবস্থাপনায় এবং কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে অর্থ সংগ্রহ করছে, এগুলো বাদেও গ্রহণ করতে পারে, অর্থ সংগ্রহ করতে পারে। কেমন? আমানত গ্রহণ। তাই আমানত গ্রহণ সব প্রতিষ্ঠান করতে পারে না। সাধারণত ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ সংগ্রহের ক্ষেত্রে এই আমানত গ্রহণ, যেরকম ব্যাংকগুলো, বিভিন্ন ব্যাংকগুলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করছে, তাহলে এই আমানত গ্রহণ তারা মূলধন হিসাবে কাজে লাগিয়ে থাকে। তাহলে এইভাবে আমানত গ্রহণ ফাইন্যান্সিং প্রতিষ্ঠানগুলো, লিজিং প্রতিষ্ঠান ডিপোজিট নিয়ে থাকে। বীমা কোম্পানিগুলো বীমা পলিসি গ্রহণ করলে সে টাকাগুলো তারা সেখানে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে থাকে। তো এই রকম যে প্রতিষ্ঠানগুলো যারা আর্থিক কারবার করে, তারা এই আমানত গ্রহণ করে কিন্তু মূলধন সংগ্রহ করতে পারে, মূলধনের ব্যবস্থা করতে পারে। কিন্তু সব প্রতিষ্ঠান তো আর আমানত গ্রহণ করতে পারে না, তারা কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারবে না। সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণ, অনেক সময় সম্পত্তি, কোম্পানির যে অ্যাসেটস গুলো আছে, কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান সম্পদ যদি থাকে, তে গুরুত্বপূর্ণ এই মূল্যবান সম্পদগুলো তারা বন্ধক রেখে ঋণ নিতে পারে। ঠিক আছে, এটা বন্ধকি ঋণ বলে। আর ব্যবস্থাপনা, আর 3 নাম্বার ব্যবস্থাপনা প্রতিনিধি হতে প্রাপ্ত ঋণ। ব্যবস্থাপনা প্রতিনিধি হিসাবে কি, যে কোনো কোম্পানির ব্যবস্থাপনা, কোনো কোম্পানি, নতুন কোনো কোম্পানি বা একটা কোম্পানি পরিচালনার জন্য অন্য কোনো আর একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যবস্থাপনা প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কাছ থেকে, যে তুমি আমার প্রতিষ্ঠানটা চালিয়ে দাও। এরকম যদি কন্ট্রাক্ট হয়ে থাকে, তাহলে ব্যবস্থাপনা প্রতিনিধির কাছ থেকেও অনেক সময় ঋণ গ্রহণ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের মূলধন সংগ্রহের একটা মোটা দাগের আলোচনা। এখানেও তোমার বলে থাকি প্রতিষ্ঠান ভেদে মানে এটা চেঞ্জ হয়ে থাকে, মানে ধরনগুলো দু একটি আলাদা হয়ে থাকে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখি কোন দেখি সলিসিটর বা দালালের মধ্যে পার্থক্য কি। সলিসিটর, প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নোত্তর পর্বে আমি এখন দেখি, সলিসিটর হলো মধ্যস্থ কারবারি। ধরো কারোর সাথে কনফ্লিক্ট হলো, তোমাদের দুই বন্ধুর মধ্যে
ঝামেলা হয়েছে, এখন আমার কাছে আসছো, তখন আমি করছি কি, আমি সেটাকে মিটমাট করে দিচ্ছি, মধ্যস্থা, সেটা হলো সলিসিটর। আর দালাল হলো, বুঝতে পারছো, গরুর দালাল এইরকম দালাল নয়, দালাল হলো তোমার পক্ষ হয়ে কোনো কাজ করে দিবে, বিক্রি করে দিবে, নিয়ে নিবে, এবং তার জন্য সে কমিশন বা পারিশ্রমিক নেবে। সলিসিটরও পারিশ্রমিক নেয়, কিন্তু সলিসিটর মধ্যস্থতা কারবার করে থাকে, মানে মীমাংসার ক্ষেত্রে, ঝামেলাগুলো মিটআপের ক্ষেত্রে, কিন্তু দালাল ঝামেলা মিটআপের ক্ষেত্রে নয়। দালালেরা তোমার কোনো কিছু কেনা, কোনো জমি কিনতে হবে বা কোনো কিছু বিক্রি করতে হবে, সেক্ষেত্রে দালাল। অডিট মানে কি স্যার? অডিট মানে নিরীক্ষা করা, মানে বিষয়টা হলো কোন তোমার প্রতিষ্ঠানে যে হিসাব নিকাশ, যে কার্যক্রমগুলো করা হচ্ছে, যে সেটা দেখা যে তোমরা সঠিকভাবে করা হয়েছে কি না, এইটা করাই মানে অডিট। অনেক রকমের হয়, সেটা উপর ক্লাসে তোমার অডিটিং বলে সাবজেক্টই আছে। তা এতটুকু জেনে থাকো, অডিট মানে হলো নিরীক্ষা করা। সেটা কি রকম, যে অ্যাকাউন্টস গুলো, খরচ, তার ইনকাম এবং খরচগুলো সঠিকভাবে করেছে কিনা, বা সেইটা হলো অডিট। তারপরে কি স্যার, শেয়ার মালিকদের ভোট সংখ্যা তাদের শেয়ার সংখ্যার উপর নির্ভর করে, নাকি প্রত্যেকে একটা করে ভোট থাকে? এটা একবার বললে ভালো হতো। ঠিক আছে, আবার বলছি, তোমাদের জ্ঞাতার্থে তোমাদের ম্যাডাম হলো সমবায় পড়াচ্ছে। সমবায়ে ধরো তোমার 10টা শেয়ার আছে, যৌথ মূলধনী কোম্পানিতে তুমি 10টা ভোট দিতে পারবে, কিন্তু সমবায়ে তোমার 10টা শেয়ার আছে, তুমি একটা ভোট দিতে পারবে। তোমার 10,000 শেয়ার যদি একজনের থাকে, তাহলে সমবায় সমিতির ভোটে একটা ভোট, যতই শেয়ার থাক, প্রতি ব্যক্তি একটা ভোট দিবে, যতই শেয়ার থাক। কিন্তু যৌথ মূলধনী কোম্পানিতে যতটা শেয়ার ততটা ভোট। তোমার যদি 10,000 শেয়ার থাকে, তাহলে একজনই 10,000 ভোট দেবে। ক্লিয়ার? পরে আসেন দেখি প্রশ্নে আর কি আছে। বিবরণপত্র কেন তৈরি করা হয়? বিবরণপত্র তৈরি করা হয় শেয়ার ছাড়ার জন্য, শেয়ার বা ঋণপত্র ছাড়ার জন্য, এটা বলেছি, লক্ষ্য করনি হয়তো। আসো পরবর্তী দেখি। একটি কোম্পানি যখন বাজারে তাদের শেয়ার ছাড়ে, তখন ক্রেতাকে তাদের কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হয়, আর এই জন্যই বিবরণপত্র। হ্যাঁ, বিবরণপত্র এই জন্যই দেওয়া হয়, যারা শেয়ার বা ঋণপত্র কিনবে তারা যাতে কোম্পানি সম্পর্কে ধারণা নিতে পারে, এবং সেইটা কোম্পানি সম্পর্কে অ্যাসেস করতে পারে যে এই শেয়ারটা কত দামে বা ঋণপত্র কত দামে কেনা যেতে পারে, যাতে এ থেকে ক্রেতা কোম্পানি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে, শেয়ার ক্রয়ে আত্মস্থ হয়। ঠিক আছে, তারপরে আসি, নিচে আসি। আর কোনো প্রশ্ন? বিবরণপত্রের বিকল্প বিবৃতি কখন হয় স্যার? ধরো বিবরণপত্র কোনো কারণে প্রস্তুত করা সম্ভব হয়নি, কিন্তু আমার কার্যক্রম আগায় নিতে হবে। বিবরণপত্র প্রস্তুত না করলে তো কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়া যাবে না। কার্য আরম্ভের অনুমতিপত্র না পারলে তো আমরা কাজ শুরু করতে পারবো না। এই জন্য অনেক সময় বিবরণপত্র তৈরি করতে যদি দেরি হয় বা হয়নি, এই জন্য বিকল্প বিবৃতি দিয়ে কার্য আরম্ভের অনুমতিপত্রটা সংগ্রহ করা হয় এবং কাজ স্টার্ট করা হয়। আসি পরে। এই ছিল তোমাদের প্রশ্ন। আমরা প্রশ্নোত্তর পর্ব আমরা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদেরকে আরেকবার আমরা রিভিউ করার চেষ্টা করি। মূল স্লাইডে আসেন দেখি। আমরা একবারে শেষ প্রান্তে আসছি, তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি আমরা আজকে কি আমরা বিবরণপত্র কি এটা আমরা পড়েছি, বিবরণপত্রের বিষয়বস্তুগুলো আমরা শেখার চেষ্টা করেছি, বিকল্প বিবৃতি কি সেটা আমরা দেখেছি, নিবন্ধন পত্র কি এবং নিবন্ধন পত্রের নমুনা আমরা দেখেছি, কার্য আরম্ভের অনুমতিপত্র পেতে গেলে কি পেপারস লাগে সেটা আমরা দেখেছি, এবং কার্য আরম্ভের অনুমতিপত্রের ডিজাইনটা কেমন হয় নমুনা আমরা দেখেছি। আর কোম্পানি মূলধনের উৎসগুলো কোথায়, নিজস্ব অর্থায়নে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা এর বাইরে আমরা কিভাবে অর্থগুলো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আজকের আলোচনা ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলি, তোমরা পরবর্তীতে বা তোমাদের আত্মীয় স্বজনও যদি কোনো বিজনেস করতে চায়, তাহলে তুমি বলতে পারবে একটা কোম্পানি গঠন করতে গেলে কিভাবে কোন প্রসেসে আগাতে হবে, কোন স্টেপগুলো ফলো করতে হবে। আজকে আমার ক্লাস যেসব শিক্ষক বা শিক্ষক শ্রেণীর বাইরে অনেকেই দেখেন,
তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা বিজনেস করতে চাইলেও আমি একটা ধারণা দিয়ে দিলাম গত 12তম ক্লাস এবং 13তম ক্লাস দিয়ে যে কোম্পানি গঠন করতে গেলে, প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে গেলে কি কি স্টেপগুলো পালন করতে হয়, কি কি পেপারস তৈরি করতে হয়, কি প্রসেসে আগাতে হয়, সেইগুলো আমি আলোচনা করলাম। আশা করি আপনারা যারা কোম্পানি গঠন করতে চান তারা উপকৃত হবেন এবং ফলো করলে আপনারা অন্যের কাছে বেশি যে ঝামেলা করতে হবে না, শুধু এই পেপারসগুলো রেডি করে একটা উকিলের বা আইনজীবীর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে এইগুলো সাবমিট করলে, পেপারসগুলো রেডি করে, তাহলে আপনারা নিবন্ধন পেতে পারেন, কাজ শুরু করতে পারেন, বাংলাদেশের বিজনেসকে আগাতে পারেন, আরো নতুন নতুন কোম্পানি, নতুন নতুন আইডিয়া নিয়ে কোম্পানি গঠন করতে পারেন এবং আপনাদের বিজনেসের প্রসার ঘটাতে পারেন, দেশ জনগণের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান বাড়াতে পারেন। তা আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, সামনের দিনে এই যৌথ মূলধনী কোম্পানির অন্যান্য আরো বিষয় পরিচালনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসব এবং আলোচনা করব। এই যৌথ মূলধনী কোম্পানি, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। বড় লেভেলে, লার্জ লেভেলে বিজনেস করতে হলে যৌথ মূলধনী কোম্পানির, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানির বিকল্প নেই। এই জন্য এটা আমি বিস্তারিত ধরে ধরে বলবো। এরপরে আরো বেশ কিছু আলোচনা আছে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সুস্থ সুন্দর থাকো, ঠান্ডার মধ্যে নিজেদের খেয়াল রাখো। ঠান্ডা লাগার একটা প্রবণতা তৈরি হয়েছে, একটু অনিয়ম করলেই ঠান্ডা লাগবে, গলা ব্যথা, সর্দি, জ্বর, এগুলো তোমরা ঠান্ডা লাগাবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসের জন্য আবার আহ্বান জানাচ্ছি। আজকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।